মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত যখন ক্রমেই জটিল ও বিস্তৃত আকার নিচ্ছে, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন করে গতি পেয়েছে কূটনৈতিক তৎপরতা। আর এই প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইসলামাবাদ, যেখানে একত্র হচ্ছেন সৌদি আরব, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধ থামানো এবং উত্তেজনা কমানোর সম্ভাব্য পথ খুঁজতে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে যখন সংঘাতের কেন্দ্রে রয়েছে ইরান এবং তার আঞ্চলিক প্রভাব, আর আন্তর্জাতিক সম্প্রদায় ক্রমাগত উদ্বেগ প্রকাশ করছে এই পরিস্থিতি আরও বড় যুদ্ধে রূপ নিতে পারে কিনা তা নিয়ে। এই বৈঠকের পেছনে মূল ভূমিকা পালন করছে পাকিস্তান, যার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে রোববার ও সোমবার 2 দিন ব্যাপী এই আলোচনা অনুষ্ঠিত হবে এবং এতে শুধু যুদ্ধবন্ধের পথ নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিভিন্ন কৌশল নিয়েও গভীর আলোচনা হবে। এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার, যিনি ইতিমধ্যেই অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বজায় রেখে এই বৈঠকের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং এটিকে একটি সম্ভাব্য ব্রেক থ্রু হিসেবেই দেখছে বিশ্লেষকরা। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিজেই এই কূটনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি জানিয়েছেন যে মোসাদ পেজেশকিয়ানের সঙ্গে তার দীর্ঘ সময় ধরে ফোনালাপ হয়েছে, যেখানে তিনি ইরানের উপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য প্রভাবশালী আঞ্চলিক শক্তির সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথাও উল্লেখ করেছেন, যার মূল উদ্দেশ্য হচ্ছে সংলাপের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা, যাতে যুদ্ধের পরিবর্তে আলোচনার পথই সামনে আসে। সরকারি সূত্রগুলো বলছে এই ফোনালাপে পারস্পরিক আস্থা তৈরির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ বর্তমান পরিস্থিতিতে যে কোনো ধরনের সমঝোতার জন্য বিশ্বাস স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস ও উত্তেজনা বিরাজ করছে। এই প্রেক্ষাপটে ইসলামাবাদের বৈঠকটি কেবল একটি আলোচনা নয়, বরং ভবিষ্যতের সম্ভাব্য শান্তি প্রক্রিয়ার ভিত্তি হিসেবেও বিবেচিত হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই বৈঠকটি মূলত তুরস্কেতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে পরবর্তীত পরিস্থিতিতে তা সরিয়ে আনা হয়েছে ইসলামাবাদে, যা পাকিস্তানের ক্রমবর্ধমান কূটনৈতিক গুরুত্বের দিকেই ইঙ্গিত করে, বিশেষ করে যখন দেশটি একাধিক পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে। এবং সেই কারণেই অনেকেই মনে করছেন ইসলামাবাদ একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। এরই মধ্যে আন্তর্জাতিক মহলে আরও একটি গুরুত্বপূর্ণ গুঞ্জন শোনা যাচ্ছে। ইউনাইটেড স্টেটস এবং ইরানের মধ্যে সরাসরি আলোচনা শুরু হতে পারে এবং সেই বৈঠকও হতে পারে ইসলামাবাদে। জার্মানির এক শীর্ষ কূটনৈতিক এমন সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন, যদিও এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছুই জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্র বলছে তেহরান ইতিমধ্যেই একটি প্রস্তাবের জবাব ইসলামাবাদের মাধ্যমে পাঠিয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। বিশেষ করে আল জাজিরা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে ইসলামাবাদের এই বৈঠককে অনেকেই একটি নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন, যেখানে সামরিক উত্তেজনার পরিবর্তে সংলাপ ও আলোচনাকেই প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে এবং এটি সুফল হলে পুরো অঞ্চলের জন্য একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। এদিকে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও সমান তালে চলছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি তিনি সৌদি আরব ও তুরস্কের প্রতিনিধিদের সঙ্গেও আলাদা আলোচনা করেছেন। অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন, যা থেকে বোঝা যায় যে একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার জন্য সব পক্ষই আন্তরিকভাবে চেষ্টা করছে। তবে বিশ্লেষকেরা সতর্ক করে দিয়ে বলছেন, পরিস্থিতি যতটা আশাব্যঞ্জক মনে হচ্ছে, বাস্তবে তা অনেক বেশি জটিল, কারণ এই সংঘাতে শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক শক্তিগুলোর স্বার্থ জড়িত রয়েছে। এর ফলে যে কোনো সমাধানই হতে হবে অত্যন্ত সূক্ষ্ম ও ভারসাম্যপূর্ণ, যাতে কোনো পক্ষই নিজেদের ক্ষতিগ্রস্ত মনে না করে। আর সেই কারণেই এই আলোচনার পথ সহজ হবে না বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে এখন সবার দৃষ্টি নিবদ্ধ রয়েছে ইসলামাবাদের দিকে। এই বৈঠক থেকে কোনো কার্যকর সমঝোতা বেরিয়ে আসে কিনা এবং তা আন্তর্জাতিক মহলে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হয় কিনা, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে এতটুকু বলা যায়, দীর্ঘ সময় পর মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের একটি সম্ভাবনা তৈরি হয়েছে, আর সেই সম্ভাবনাই এখনও পুরো বিশ্বের জন্য একটি আশার আলো হয়ে দাঁড়িয়েছে।
প্রকাশ্যে আলোচনার কথা বলে গোপনে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, জানালো ইরানের স্পিকার। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে ইরানের সঙ্গে আলোচনার আগ্রহ দেখাচ্ছেন, অন্যদিকে গোপনে স্থল হামলার শখ করছেন। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। মোহাম্মদ বাঘের গালিবফ বলেন, শত্রুপক্ষ প্রকাশ্যে আলোচনার বার্তা পাঠাচ্ছে এবং গোপনে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। আমাদের বীর যোদ্ধারা মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছে। ইরানি মাটিতে পা রাখা মাত্রই তাদের পুড়িয়ে মারা হবে। আজ সকালে মার্কিন সেন্ট্রাল কমান্ডের বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে তাদের 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের 3500 সেনার আগমনের ঘোষণা দিয়েছে। সেনকম আরও জানায়, মার্কিন যুদ্ধজাহাজ USS ত্রিপলি তার দায়িত্বে এলাকায় পৌঁছেছে। যদিও এই জাহাজটির নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি, তবে সেনারা সুনির্দিষ্টভাবে কোথায় অবস্থান করে নেবেন সে বিষয়ে কোনো বিস্তারিত জানানো হয়নি। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। নতুন ও উন্নত প্রযুক্তির একটি রকেট ইঞ্জিনের সফল গ্রাউন্ড টেস্ট সম্পন্ন করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে, কিম জং উন স্বয়ং উপস্থিতি থেকে এই পরীক্ষা তদারকি করেছেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপটি সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আধুনিকায়নের একটি অংশ। বার্তা সংস্থা AP ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য কঠিন জ্বালানিযুক্ত রকেট ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা করছে। এই ধরনের ইঞ্জিন ব্যবহারের ফলে উৎক্ষেপণের আগে দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হয় না এবং অত্যন্ত দ্রুততার সাথে ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব হয়। KCNA এর তথ্য অনুযায়ী এই গ্রাউন্ড জেট টেস্টে আধুনিক কম্পোজিট কার্বন ফাইবার উপাদান ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনটির সর্বোচ্চ থ্রাস্ট বা উৎক্ষেপণ শক্তি নির্ধারণ করা হয়েছে 2500 কিলোটন। গ্রাউন্ড টেস্টের মাধ্যমে মূলত রকেটের ইঞ্জিন ও জ্বালানি স্থির অবস্থায় রেখে সেটির কর্মক্ষমতা যাচাই করা হয়। তবে এই পরীক্ষাটি ঠিক কবে এবং কোথায় চালানো হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি পিয়ংইয়ং। সম্প্রতি উত্তর কোরিয়ার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে কিম জং উন নিজের দেশকে একটি অপরাজেয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রেক্ষাপট টেনে তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও আগ্রাসনের মূল হোতা হিসেবে অভিযুক্ত করেন। ইরান যুদ্ধ বন্ধের পথ খুঁজতে পাকিস্তানে আলোচনায় বসছে সৌদি, তুরস্ক ও মিশর। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত নিরসনে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জরুরি বৈঠকে বসছেন 3 মুসলিম প্রধান দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি আরব, তুরস্ক ও মিশরের এই উচ্চ পর্যায়ের আলোচনা আজ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের শক্তিশালী এই দেশগুলো এমন সময়ে কূটনৈতিক তৎপরতা শুরু করছে যখন ইরানের সম্ভাব্য স্থল হামলার আশঙ্কায় প্রায় 3500 মেরিন সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। উদ্ভূত এই পরিস্থিতি নিয়ে গতকাল শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গত 28 ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত শুরুর পর থেকে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অস্থিরতা দেখা দেয়। এর প্রতিবাদে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। একদিকে যখন কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। এদিকে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত করে গতকাল আনুষ্ঠানিকভাবে এই লড়াইয়ে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের নিয়ন্ত্রণে থাকা লোহিত সাগর ও বাব-আল মানদেব প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 12% জ্বালানি তেল সরবরাহ হয়। এখন হুতিরা যদি এই নৌপথ বন্ধ করে দেয় তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা রয়েছে। ইসলামাবাদের এই বৈঠক থেকে যুদ্ধবিরতি বা উত্তেজনা প্রশমনে কোনো কার্যকর রূপরেখা আসে কিনা সেদিকেই এখন তাকিয়ে আছে বিশ্ব সম্প্রদায়।